গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। সকাল 10:30। হোসেন মিয়া ক্যানভাস গ্লোসো দিয়ে রেডি করেছে, চারকোলের পেন্সিল কেটে অপেক্ষা করছে। ঘরের আলোর ব্যাপারটা ঠিক করেছে। লাইটের সোর্স পূর্ব দিকের জানালা। যে চেয়ারে মুনিয়া বসবে সেটা রাখা হয়েছে জানালার পাশে। আলো এবং জানলার শিকের ছায়া পড়বে মুনিয়ার গায়ে। লাইট অ্যান্ড শেডের একটা খেলা। 1 ঘন্টায় লাইট অ্যান্ড শেডের অবস্থা বদলাবে। সূর্য তার অ্যাক্সিসে আরও ধীরগতিতে ঘুরলে আর্টিস্টদের সুবিধা হতো। ঠিক 11টায় মুনিয়া উপস্থিত হল। হোসেন মিয়া বলল, দেরি করবে না, কাঠের চেয়ারে বসো। তোমার সামনে আমি একটা লাল বল ঝুলিয়ে দিয়েছি, তুমি তাকিয়ে থাকবে লাল বলটার দিকে। মুনিয়া বলল, কাঠের চেয়ারে আমি বসবো না, গদিওয়ালা চেয়ার ছাড়া আমি বসতে পারি না। চেয়ারের উপর কুশন দিয়ে দিচ্ছি, কুশনে বসো। আজ বসবো না। আজ সমস্যা কি? আজ সোমবার। সোমবার আমার জন্য অশুভ। এক পামিস্ট আমার হাত দেখে বলেছেন সোমবার আর বুধবার অশুভ। আপনি যে লাল বল ঝুলিয়েছেন, ওই বলের দিকে আমি তাকিয়ে থাকতে পারবো না। লাল রঙও আমার জন্য অশুভ, এই জন্যে। আপনি অন্য কালারের বল ঝুলাবেন, নীল হলে ভালো হয়। নীল রং আমার জন্য শুভ। আচ্ছা যাই। মুনিয়া চলে গেল। হোসেন মিয়া বিড়বিড় করে যেসব কথা বলল তা লেখা যাবে না। পাঠকদের রুচিতে আঘাত করা হবে। পাঠকরা এ ধরনের কথা সবসময় শোনেন, কিন্তু লিখিত ভাষ্য পছন্দ করেন না। রুস্তম মুনিয়া বেটির বিষয়ে খোঁজখবর করল। কেউ কিছু বলতে পারল না। বাবুর্চি মরিয়ম ঝাঁঝালো গলায় বলল, আমি এরে চিনব কেমনে? এ আমার কোনো আত্মীয় না, স্বজন না, আমার গেরামেরও না। আমার কথা যদি বিশ্বাস না হয়, পাক কোরআন আনেন, পাক কোরআনে হাত দিয়া বলবো আমার ওযু আছে। মরিয়মের স্বভাব হচ্ছে যে কোনো কথাই পাক কোরআনে হাত দিয়ে বলতে চায় এবং সবসময় তার ওযু থাকে। একবার গ্যাস লিক করে রান্নাঘর ভর্তি হয়ে গেল মিথেন গ্যাসে। মরিয়মকে জিজ্ঞেস করায় সে বলল, আমি নিজের হাতে গ্যাসের চুলা বন্ধ করছি। বন্ধ কইরাও আমার শান্তি হয় নাই, 2 বার চেক করছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, পাক কোরআন আনেন, পাক কোরআনে হাত দিয়া বলবো আমার ওযু আছে। ড্রাইভার এবং ড্রাইভারের সঙ্গী চশমা পরা ফুলবাবু বলল, এই মেয়ে তাদের কেউ না। চণ্ডীবাবু বললেন, মেয়ের নাম মুনিয়া, মুসলমান কন্যা। এর বেশি কিছু জানি না, তবে মেয়ের স্বভাব চরিত্র ভালো। আমারে দাদু ডাকে। একদিন মাথায় তিলের তেল মালিশ করে দিয়েছে, এমন আরামের মালিশ। মালিশের মাঝখানে নিদ্রায় চলে গেছিলাম। বাড়ির দারোয়ান বলল, সে এই মেয়ের বিষয়ে কিছু জানে না। তার বাড়ি খুলনার বাগেরহাটে। এই তথ্য নাকি মেয়ে তাকে দিয়েছে। একটা মেয়েকে কেউ চিনে না, অথচ 4-5 মাস ধরে সেই বাড়িতে আছে। বিস্ময়কর ঘটনা। রুস্তমের উচিত এক্ষুনি তাকে ডেকে জিজ্ঞেস করা। রুস্তম ঠিক করল তাড়াহুড়ার কিছু নাই। রাতে মুনিয়া এসে জিজ্ঞেস করবে, স্যার কিছু লাগবে? তখন জিজ্ঞেস করলেই হবে। রুস্তমের মোবাইল ফোন অনেকক্ষণ ধরে বাজছে। নিতান্ত অনিচ্ছায় সে টেলিফোন ধরল। টেলিফোন করেছেন তার দুলাভাই। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, ঘটনা কিছু শুনেছ? তোমার বোন শুধু যে চলে গেছে তা না, আমাকে পথের ফকির বানিয়ে গেছে। রুস্তম বলল, বুবু চলে গেছে এইটুকু জানি, আপনাকে পথের ফকির বানিয়ে গেছে এটা জানি না। আমার সমস্ত টাকা পয়সা ছিল দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্টে। তাকে খুশি রাখার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট করা। বেশিরভাগ চেক তাকে দিয়ে কাটাতাম, এতে সে খুশি হতো। ব্যাংকে আমার 81,30,000 টাকা ছিল। সে 81 লাখ টাকা নিয়ে চলে গেছে। এখানেই শেষ না। আর কি? ব্যবসা সব ছিল তার নামে। আমার ধারণা সব সে আফতাব হারামজাদাকে লিখে দিয়েছে। আজ সকালে জুতার দোকানে গিয়েছি, সবাই দেখে কেমন কেমন করে তাকায়। ম্যানেজার ক্যাশ দেখছিল, সে আমাকে দেখে উঠে পর্যন্ত দাঁড়ায় নাই। মন এমন অস্থির, কি করব বুঝতে পারছি না। দুলাভাই, সাইকেল চালালে মনের অস্থিরতা কমে, ব্যালেন্স রাখতে হয় তো, এই জন্যে। ব্রেনের যে অংশ অস্থিরতার জন্য দায়ী, সেই অংশ তখন ব্যালেন্স রাখার জন্য ব্যস্ত হয়ে থাকে। আমার সাইকেলটা পাঠিয়ে দেব দুলাভাই, সাইকেল চালাবেন? আমি সাইকেল চালাতে পারি না। সাইকেলের প্রসঙ্গ বাদ রাখো। তোমার বুবুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? গত রাতে হয়েছে। কিছু বলেছে? বলেছেন তারা সিঙ্গাপুরে যাবেন। হারামজাদা হারামজাদি সিঙ্গাপুরে যাচ্ছে? কবে যাচ্ছে? সেটা তো বলেন নাই। তোমার সঙ্গে সামনাসামনি কথা হওয়া দরকার, চলে আসো। এখন আসতে পারবো না দুলাভাই, কাল সারা রাত আমার ঘুম হয় নাই। পণ্যকের ভয়ে জেগেছিলাম। পণ্যকটা কি? সাপের আরেক নাম পণ্য। বলো কি? সাপের 41টা নাম আছে।
দুলাভাই বলবো? অবশ্যই বলবে। ডাক্তারের সঙ্গে তোমার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে? 17 তারিখ। ওই দিন তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে। জি আচ্ছা। এখন কি সাপের প্রতিশব্দগুলো আপনাকে বলবো? রুস্তমের দুলাভাই হতাশ গলায় বললেন, বলো। রুস্তম বলা শুরু করল। সাপ, সর্প, ওহি, ভুজঙ্গ, ফণি, নাগ, ভুজক, ভুজঙ্গম, হাসিবিষ, উরগ, চোখরি, কুণ্ডলী। থামো তো। রুস্তম থামল। তোমাকে নিয়ে এক জায়গায় যাব, এক পীর সাহেবের কাছে। আগে হিন্দু ছিলেন, ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন, এখন বিরাট পীর, কামেলিয়াস হাসিল করেছেন। তার কাছ থেকে তোমার জন্য একটা তাবিজ আনব। আমিও একটা তাবিজ নেব। আপনি তাবিজ নেবেন কেন? বশীকরণ তাবিজ। তাবিজের গুণে সামিনা ফিরে আসবে। বারাটে গুন্ডা লাগবে না? আমি গোলাম মাওলা আঙ্কেলকে বলে রেখেছি। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। পীর সাহেবের কাছে কখন যাবে? আপনি বললে এখনই যেতে পারি। ওনার নাম কি? নাম কেউ জানে না, সবাই ভাইপীর ডাকে। ভাইপীরের হুজরাখানা ভর্তি মানুষ। এক মহিলা 3 মাসের সন্তান নিয়ে এসেছে। সে ক্রমাগত কেঁদে যাচ্ছে। এক মধ্যবয়স্ককেও কাঁদতে দেখা গেল। তার কাঁধে গামছা। সে কাঁদছে আর গামছায় চোখ মুছছে। সাক্ষাৎ প্রার্থীদের সকাল 9টার মধ্যে নাম রেজিস্ট্রি করতে হয়। আজকের মতো রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে। আমিন রুস্তমের দিকে তাকিয়ে বললেন, তুমি ঝিম ধরে বসে থাকো, আমি ব্যবস্থা করছি। খাদেমকে টাকা খাওয়ালেই ডাক পড়বে। রুস্তম বলল, পীর সাহেবের ভিজিট কত? আমিন বলল, উনি টাকা পয়সা নেন না, দানবাক্স আছে, দানবাক্সে যার যা ইচ্ছা দেয়। আমিন কি ব্যবস্থা করলেন বোঝা গেল না, তবে 10 মিনিটের মাথায় তাদের ডাক পড়ল। ভাইপীরের দরবার শরীফ যথেষ্টই আধুনিক। এসি চলছে, ঘর ঠান্ডা, মেঝেতে টকটকে লাল রঙের কার্পেট। কার্পেটের এক কোনায় ভাইপীর খানিকটা কুঁজো হয়ে বসে আছেন। তার চোখে চশমা, হাতে সিগারেট, ছাই ফেলার জন্য দামি অ্যাস্ট্রে আছে। সব পীর সাহেবদের সঙ্গে সার্বক্ষণিক খাদেম জাতীয় লোকজন থাকে, ইনার সঙ্গে নেই। ভাইপীর সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, আপনারা দুজন ভালো আছেন? দয়া করে বসুন। বসতে বসতে একটা ফুলের নাম বলুন। আমিন বললেন, পারুল ফুল। ভাইপীর হাসতে হাসতে বললেন, পারুলের মাঝের অক্ষর কেটে দিলে হয় ফাল। আপনার স্ত্রীর পালে হাওয়া লেগেছে। হাওয়া উঠেছে বলেই হাওয়া লেগেছে। হাওয়া যখন থেমে যাবে তখন পাল চুপসে যাবে। আমিন বললেন, হাওয়া কখন থামবে? ভাইপীর বললেন, সেটা আমি বলতে পারবো না, আমি আবহাওয়া দপ্তরের কেউ না। রুস্তম বলল, আমি কি একটা ফুলের নাম বলবো? বলুন। বকুল। ভাইপীর হাতের আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে বললেন, বকুলের মাঝের অক্ষর ফেলে দিলে হয় বল। বল আপনার পায়ে, কিন্তু সবাই ধরে নিয়েছে আপনার পায়ে নেই। এটা একটা আফসোস। আমিন ভীত গলায় বললেন, আমার স্ত্রী কি ফিরবে? ভাইপীর বললেন, কনফুসিয়াস বলেছেন, যে বস্তু উপরে উঠে সেই বস্তু একসময় নিচে নেমে আসে। আপনার স্ত্রী যদি উপরে উঠে থাকেন তাহলে নেমে আসবেন। তাকে নেমে আসার জন্যে আমি কি কিছু করতে পারি? কিছুই করতে পারেন না। মানুষ জানে না সে নিয়তির সন্তান। সে ভাব করে যে তার ফ্রি উইল আছে। এটা ভেবে সে আনন্দ পায়। একটি পতঙ্গের যেমন ফ্রি উইল বলে কিছু নেই, মানুষেরও নেই। রুস্তম বলল, আপনি বলছেন সবই নিয়তির খেলা? আমি ক্ষুদ্র মানুষ, আমার বলায় কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের মতো বড় মানুষ বলেছেন মায়ার খেলা। মায়া আর নিয়তি তো একই। আমিন বললেন, এটা তো একটা নৃত্যনাট্য। ভাইপীর বললেন, নৃত্যনাট্যের ভেতরে আসল নৃত্য। কবিগুরুর একটা গান কি শুনবেন? আমিন অবাক হয়ে বললেন, আপনি গান গাইবেন? ভাইপীর বললেন, আমার গলায় সুর নেই, গান গাইতে পারব না। কবিতার মতো করে বলবো। যারা কথা দিয়ে তোমার কথা বলে, তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে। একের কথা আরে বুঝতে নাহি পারে, বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে। যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর, তাদের সুরে সবাই মেলে নিকট হতে দূর। বোঝে কি নাই বোঝে, থাকে না তার খোঁজে, বেদনা তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে। আবৃত্তি শেষ করে ভাইপীর বললেন, কিছু বুঝেছেন? আমি বললাম, জি না। ভাইপীর সিগারেটে টান দিতে দিতে বললেন,
আপনারা এখন বিদায় হন। অনেকেই বসে আছে, তাদের সবাইকে কিছু না কিছু বলে ভড়কে দিতে হবে। সবাই এসেছে ভড়কানোর জন্যে। হুজরাখানা থেকে বের হয়ে আমিন বললেন, বিরাট ভণ্ড, থাবড়ানো দরকার। রুস্তম বলল, থাবড়ালেন না কেন? আমিন হতাশ গলায় বললেন, মানুষ হয়ে জন্মানোর এই এক সমস্যা, যা করতে ইচ্ছা করে তা করা যায় না। মার্চ মাসের 17 তারিখে সাজ্জাদ আলী জেলা সাহেবকে একটি আবেদনপত্র পাঠান। ওই তারিখে তার স্ত্রী খুন হয়েছিলেন। চিঠির বিষয়বস্তু ঘুরে ফিরে একই, বিচার পুনর্বিবেচনার আবেদন। একটি আবেদনপত্রের নমুনা। মাননীয় জেলার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা। জনাব, আজ আমার জন্য গভীর শোকের একটি দিন, প্রাণাধিক প্রিয় আত্মীয়র মৃত্যু দিবস। এই উপলক্ষে আমি নিজে রোজা আছি। জেলের মসজিদের ইমাম সাহেবকে বলেছি বাদ আসর মিলাদের আয়োজন করার জন্য। অদৃষ্টির নির্মম পরিহার। স্ত্রীকে খুনের দায়ে আজ আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। ফাঁসি হয়ে যাওয়াও বিচিত্র কিছু ছিল না। ফাঁসি হয়ে গেলে আপনাকে আমি আর এই পত্র দেওয়ার সুযোগ পেতাম না। ফাঁসি হয়ে যাওয়া একদিক থেকে ভালো ছিল, তিলে তিলে মৃত্যু না হয়ে একবারই শেষ। জনাব, ওই দিনের ঘটনা আপনাকে বলতে চাই। ধানমন্ডির আমার বাড়িটি দ্বিতল। কাজের মেয়ে, ড্রাইভার, মালি এদের কারোরই দোতলায় ওঠার হুকুম নাই। ওই রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির রাতে সবাই আরামে গভীর নিদ্রায় মগ্ন। শুধু সালমার মা এবং তার কন্যা সালমা জাগ্রত। এটা কি বিশ্বাসযোগ্য? জনাবের বাড়িতে নিশ্চয় কাজের বুয়া আছে। জনাব কি লক্ষ্য করেছেন সুযোগ পেলেই এরা নিদ্রায় চলে যায়? এখন মূল বিষয় বলি। যেখানে দোতলায় ওঠারই হুকুম নাই, সেখানে গভীর রাতে মাতা কন্যা দোতলায় আসে কেন? দোতলায় তাদের কি প্রয়োজন? এই কথা কেন কারোর মনে আসে না? জনাব, আমার স্ত্রীর মতো বলশালী এবং স্বাস্থ্যবতী মহিলা দুর্লভ। চট্টগ্রামে প্রতি বছর বলি খেলা হয়। মেয়েদের মধ্যে বলি খেলার প্রচলন থাকলে আমার স্ত্রী প্রতি বছর চ্যাম্পিয়ন হতো। এমন একজন কুস্তিগির টাইপ মহিলাকে আমার মতো দুবলা পাতলা একজন গলা টিপে মারবে এবং সিলিং ফ্যানে দড়ি ঝুলায় তাকে ঝুলাবে, এটা কি বিশ্বাসযোগ্য? জনাব, আমি আল্লাহ পাকের পবিত্র নামে শপথ করে বলছি, ফায়ার ব্রিগেডের ক্রেন ছাড়া ওই মহিলাকে ঝুলানো সম্ভব না। এখন আপনি বলুন, আমার পক্ষে কি ফায়ার ব্রিগেড খবর দিয়ে আনা সম্ভব? 4 পাতার দীর্ঘ চিঠি। চিঠি শেষে মামলা পুনর্বিবেচনার আকুল আবেদন। আজ মার্চের 17 তারিখ, সময় রাত 10টা। আজও ঝুম বৃষ্টি হচ্ছে। রুস্তম তার উপন্যাস নিয়ে বসেছে। উপন্যাসের প্রথম 2টি লাইন লেখা হয়েছে। প্রনাশবাবু নিউ মার্কেট কাঁচাবাজার থেকে একটা মাঝারি সাইজের ইলিশ এবং আধা কেজি রাই সরিষা কিনে বাড়ি ফিরলেন। আজ তার সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। মোবাইল ফোন একটু পরপর বাজছে। রুস্তম টেলিফোন কানে নিয়ে বলল, কে? আমিটা কে? তুই আমার গলা চিনতে পারিস না? আশ্চর্য কথা, আমি সামিনা। বুবু, তুমি কোথায়? আমি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে একটা ফুল চেক আপ করিয়ে মালয়েশিয়া বেড়াতে যাব। জাহাজে করে যাব। জাহাজে ক্যাসিনো আছে। অনেকদিন পর জুয়া খেলব। বুবু, আমি একটা জরুরি কাজ করছি। আমিও একটা জরুরি কাজেই টেলিফোন করেছি। আজ কত তারিখ জানিস? না। আজ মার্চের 17, মায়ের মৃত্যুদিন। আমিও তোর মতো ভুলে গিয়েছিলাম। হঠাৎ মনে হয়ে মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম তোকে টেলিফোন করি। ও আচ্ছা, আমরা সবাই ভুলে গেলেও তোর দুলাভাইয়ের কিন্তু সবসময় মনে থাকে। ওই দিন সে ফকির খাওয়ায়, মিলাদের আয়োজন করে। এইবার করেছে কিনা কে জানে, মনে হয় না করেছে। প্রতিবার এইসব করত আমাকে খুশি করার জন্য। এখন তো আর আমাকে খুশি করার কিছু নাই। সববার যখন করে তখন এইবারও নিশ্চয় করবে। মানুষ কোনো কিছুতে অভ্যস্ত হয়ে গেলে তার বাইরে যেতে পারে না। তুই কি তোর দুলাভাইকে একটা টেলিফোন করে আমাকে জানাবি? আমি টেলিফোন ধরে থাকলাম। বুবু, দুলাভাইয়ের নাম্বার আমার কাছে নেই, কারো নাম্বারই নেই। কেউ টেলিফোন করলেই শুধু আমি কথা বলি, নিজ থেকে কাউকে টেলিফোন করি না। আমি নাম্বার বলছি, তুমি কাগজে লেখো। বুবু, আমি জরুরি কাজ করছি, এখন টেলিফোন করতে পারবো না। দুলাভাইয়ের সঙ্গে দেখা হলে আমি তার কাছ থেকে জেনে রাখব। রুস্তম টেলিফোন পুরোপুরি বন্ধ করে উপন্যাসে মন দিল। আর তখনই কাবার্ডের ভেতর থেকে ফসফস শব্দ হতে লাগল। রুস্তম চমকে বিছানায় উঠে বসল। এমন কি হতে পারে কাবার্ডের ভেতর লাঠিটা পড়ে গিয়ে সাপ হয়ে গেছে এবং ফসফস শব্দ করছে?
রুস্তম ডাকল, মুনিয়া, মুনিয়া। দ্বিতীয়বার ডাকার আগেই মুনিয়া ঘরে ঢুকল। সে মনে হয় দরজার বাইরে অপেক্ষা করছিল। স্যার, কিছু লাগবে? আরেকটা কথা, আপনি ময়ূরীর নাম দিয়ে এখন মুনিয়া ডাকছেন কেন? আমার খুবই মন খারাপ হয়েছে। ময়ূরী ছাড়া অন্য কোনো নামে ডাকলে আমি ঘরে ঢুকব না। রুস্তম আতঙ্কিত গলায় বলল, কিছু শুনতে পাচ্ছ? মন দিয়ে শোনো। মুনিয়া বলল, কি শুনতে পাবো স্যার? ফোঁস শব্দ শুনতে পাচ্ছ? মুনিয়া কিছুক্ষণ চুপ করে বলল, পাচ্ছি। শব্দটা কোত্থেকে আসছে বলতে পারছ? না। কাবার্ডের ভেতর থেকে। সেখানে একটা সাপ আছে। কি সর্বনাশ! সাপ মারার ব্যবস্থা করি? সাপ মারতে হবে না, এটা সাধারণ কোনো সাপ না। আগে ছিল বেতের লাঠি, এখন সাপ হয়েছে। ও আচ্ছা। তারপরেও শব্দটার জন্য ভয় ভয় লাগছে। মুনিয়া বলল, ভয়ের কিছু নাই স্যার, প্রয়োজনে আমি এই ঘরে ঘুমাব। তুমি কোথায় ঘুমাবে? বেছেতে বিছানা করে শুয়ে থাকব, আমার অসুবিধা নাই। বাদ দাও। বাদ দিব কি জন্য? আপনার শরীর খারাপ, ঘুম প্রয়োজন। সাপের ভয়ে যদি ঘুমাতে না পারেন, আপনারই ক্ষতি। সাপের নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছ? পরিষ্কার শুনছি। আপনাকে দোষ দিয়ে লাভ কি? আমার নিজেরই ভয় লাগছে। বিছানা নিয়ে চলে আসি? আসো। মুনিয়া বিছানা আনেনি, শীতল পাটি এনেছে। খাটের পাশে পাটি পেতেছে, ঘরে বাতি জ্বলছে। মুনিয়া বলল, স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ? আপনি আমার দিকে তাকাবেন না। ঘুমের সময় আমার কাপড় চোপড় ঠিক থাকে না, ছোটবেলার বদভ্যাস। এই জন্যে মায়ের কাছে কত বকা খেয়েছি। আমি তাকাবো না। এই দেখো, চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করার দরকার নাই। স্যার, একটা গল্প বলেন, গল্প শুনতে শুনতে ঘুমাই। আমি তো গল্প জানি না। তাহলে বাদ দেন। আমি যে উপন্যাস লিখছি সেই গল্পটা বলতে পারি, তবে গল্পটা এখনো তৈরি না। তৈরি না হলে থাক। উপন্যাসের নাম দিয়েছি ঝিঝি। নামটা কি তোমার কাছে ভালো লাগছে? অসম্ভব সুন্দর নাম। ঝিঝি পোকার ঝিঝি। ঝিঝি পোকা হচ্ছে একমাত্র প্রাণী যে সবসময় ঝিঝি শব্দ করে নিজেকে জানান দেয়। মানুষও তাই করে, শুধু মৃত মানুষ নিজেকে জানান দিতে পারে না। মুনিয়া বলল, আহারে, কি দুঃখের কথা। ঘুমের ওষুধ খাওয়ার কারণে রুস্তমের চোখ ভারী হয়ে আসছে। এই অবস্থাতে হঠাৎ তার মনে হল, মুনিয়া মেয়েটি কে, কোন পরিচয় এ বাড়িতে থাকছে, তা এখনও জানা হয়নি। জানা দরকার। তবে তাড়াহুড়ার কিছু নেই, সকালে জিজ্ঞেস করলেই হবে। স্যার কি ঘুমিয়ে পড়েছেন? না, তবে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ব। আমার রাতে ঘুম আসে না। ঘুমের ওষুধ খাবে? দেব? জি না, আপনি ঘুমান। আমি আপনার পাহারায় আছি। সাপের শব্দ কি এখনো শুনছেন স্যার? না, ফুসফুসানি কমেছে। আপনার মাথায় যন্ত্রণা করলে বলেন, আমি মাথা টিপে ঘুম পাড়াই দিব। আমার মতো মাথা মালিশ নাপিতেও জানে না। আমার মাথার যন্ত্রণা করছে না। তুমি কথা না বললে আমি ঘুমিয়ে পড়ব। কথা বলা বন্ধ করলাম। শুভরাত্রি মুনিয়া। স্যার, আমারে মুনিয়া ডাকবেন না। আপনি আমাকে যে নাম দিয়েছেন সেই নামে ডাকবেন। বলেন, শুভরাত্রি ময়ূরী। শুভরাত্রি ময়ূরী। রুস্তমের ডাক্তারের নাম রেনুবালা। সাইকিয়াট্রিতে পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অব অরিজোনা থেকে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক করেছেন স্কিজোফ্রিনিয়ার ওপর। তার বয়স 40-এর মতো। সবসময় সাদা শাড়ি এবং শাড়ির ওপর সাদা অ্যাপ্রন পরেন। হিন্দু মেয়েরা আজকাল সিঁদুর দেওয়া ছেড়ে দিয়েছে। লেড অক্সাইড দিয়ে সিঁদুর বানানো হয়, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, বিয়ে হয়েছে এই সার্টিফিকেট তারা মাথায় পরে ঘুরতে চায় না। ড রেনুবালা দে মাথায় সিঁদুর পরেন, সাদা শাড়ি, মাথা ভর্তি কুচকুচে কালো চুলের মাঝখানে টকটকে লাল রঙের সিঁদুরে তাকে খুব মানায়। রুস্তম তার কাছে যখনই আসে মুগ্ধ চোখে সিঁদুরের দিকে তাকিয়ে থাকে। ড রেনুবালা রুস্তমকে ডাকেন রুয়াদে। রুস্তমের কবিতার বইটি তিনি পড়েছেন। তার চেম্বার বইপত্রে ঠাসা। দেয়ালে দুটা ছবি আছে, একটা স্বামী বিবেকানন্দের। এই ছবি ক্যামেরার লেন্সের দিকে তাকানো অবস্থায় তোলা বলে রুস্তমের মনে হয় স্বামী বিবেকানন্দ তার দিকে তাকিয়ে আছেন। তার খানিকটা অস্বস্তি লাগে। দ্বিতীয় ছবিতে খালি গায়ে মোটাসোটা এক লোক বসা, হাসি হাসি মুখ, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। রুস্তম একে চেনে না। সবসময় ভাবে পরিচয় জিজ্ঞেস করবে, শেষ মুহূর্তে জিজ্ঞেস করা হয় না। রুয়াদে সাহেব, কেমন আছেন? জি, ভালো। আজ কি একা এসেছেন?
না, দুলাভাই সঙ্গে এসেছেন। তিনি ওয়েটিং রুমে বসে আছেন। আপনাকে তো বলেছি একা আসার অভ্যাস করুন। দুলাভাই আমাকে একা ছাড়তে চান না, যেখানেই যাই তিনি সঙ্গে যান। আপনার ছবি আঁকা কেমন চলছে? ভালো চলছে। শেষ কি ছবি এঁকেছেন? ছবি আঁকা এখনো শুরু করিনি, রং মেশানো শিখছি। একটা উপন্যাস শুরু করবেন বলেছিলেন, শুরু করেছেন? জি, মাত্র 2 লাইন লিখেছি। উপন্যাসের নাম কি দিয়েছেন? ঝিঝি। সুন্দর নাম। ঘুম ঠিকমতো হচ্ছে? জি। অদ্ভুত কিছু কি দেখেছেন বা কোনো স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স কি রিসেন্টলি হয়েছে? জি না, তেমন কিছু হয়নি। ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি? সামান্য ভয় পেয়েছি। কি দেখে ভয় পেয়েছেন? কিছু দেখে ভয় পাইনি, শব্দ শুনে ভয় পেয়েছি। ফোঁসফোঁসানি শব্দ। কে ফোঁসফোঁস করছিল? একটা সাপ কাবার্ডের ভেতর থেকে ফোঁসফোঁস করছিল। কাবার্ডে সাপ গেল কিভাবে? আমি রেখেছি। আপনি কাবার্ডে সাপ রেখেছেন? না, আমি রাখিনি। আমি একটা বাঁকানো বেতের লাঠি রেখেছিলাম, খাড়া করে রাখা ছিল। মনে হয় কোনো কারণে লাঠিটা পড়ে গিয়েছে। এই লাঠির বিশেষত্ব হচ্ছে শোয়ানো অবস্থায় এটা সাপ হয়ে যায়। লাঠিটা আপনাকে কে দিয়েছে? গোলাম মাওলা আঙ্কেল দিয়েছেন। দিতে চাননি, আমি জোর করে নিয়েছি। এমন একটা ভয়ঙ্কর জিনিস জোর করে কেন নিলেন? ভয়ঙ্কর বলেই নিয়েছি। মানুষ সুন্দর যেমন ভালোবাসে, ভয়ঙ্করও ভালোবাসে। রুয়াদে সাহেব। জি বলুন। আপনি খুবই স্বাভাবিক একজন মানুষ, বুদ্ধিমান, ক্রিয়েটিভ। আপনার কবিতার বইয়ের সবকটা কবিতা আমি পড়েছি, বিশেষ করে অন্ধ উইপোকা কবিতাটা। আমি প্রচুর কবিতা পড়ি, ভালো কবিতা এবং মন্দ কবিতার তফাৎ ধরতে পারি। ধন্যবাদ। আপনার কবিতার বইয়ের প্রচ্ছদ কি আপনার রাখা? জি না। আমি বিশ্বাস করি আপনি ছবিও আঁকবেন, নিজের বইয়ের প্রচ্ছদ নিজে করবেন। ধন্যবাদ। এখন যে প্রচ্ছদ আঁকা আছে সেখানে ছোট্ট সমস্যা হয়েছে। কি সমস্যা বলুন তো? প্রচ্ছদে একটা পাখি আঁকা ছিল। পাখিটা সাইকেলের চাকায় বসা ছিল। এখন দেখি পাখিটা বসে আছে চায়ের কাপে। চা খাচ্ছে? খেতে চাচ্ছে, চা অতিরিক্ত গরম বলে খেতে পারছে না। রেণুবালা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আপনার একটাই সমস্যা, আপনার বাস্তব জগতের পাশাপাশি একটা অবাস্তব জগতও আছে। অবাস্তব জগৎটা আপনার কাছে বাস্তব। কেন? চট করে এই কেনর জবাব দেওয়া যাবে না। ব্রেইনের নিউরাল কানেকশনে শর্ট সার্কিট হলে এরকম হয়। অনেকে ড্রাগ খেয়ে এই শর্ট সার্কিট নিজেরা করে। সাইকাডেলিক ড্রাগ যেমন এলএসডি, ধুতরা, এদের কম্পোজিশন সিরোটোনিন এবং ডোপামিনের মতো। এই দুটি কেমিক্যাল হল নিউরোট্রান্সমিটার। ড্রাগ নিউরোট্রান্সমিটারের কার্যক্রম বদলে দেয় বলে ঘটনা ঘটে। আমি তো কোনো ড্রাগ খাই না। জানি, কারো কারো ক্ষেত্রে ড্রাগ ছাড়াই এরকম ঘটে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কালজয়ী উপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কি। তার প্রায় এপিলেপটিক সিজারের মতো হতো। ঘোর কেটে গেলে তিনি বলতেন, ঈশ্বর কি, মানুষ কি, জগতের সঙ্গে ঈশ্বর এবং মানুষের সম্পর্ক কি, তা তিনি কিছুক্ষণের জন্য হলেও জেনেছেন। ও আচ্ছা। রুয়াদে সাহেব, আপনি কি কফি খাবেন? আমার এখানে খুব ভালো কফি বানানো হয়। কফি খাবো না। আমি আপনাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আপনাকেই আপনার চিকিৎসা করতে হবে। কিভাবে? কোনটা বাস্তব কোনটা অবাস্তব এটা চিন্তা করে বের করতে হবে। আপনি কি কখনো দেখেছেন কোনো লাঠি মেঝেতে পড়ে গেলে সাপ হয়ে যায়? না, দেখিনি। তবে হজরত মুসা আলাহ সাল্লামের লাঠি মেঝেতে পড়লে সাপ হয়ে যেত। আপনার লাঠি কি সেই লাঠি? না। আপনি এক কাজ করবেন, আজ বাসায় গিয়ে লাঠিটা বের করে মেঝেতে ফেলবেন। ফেলার পর কি দেখবেন বলুন তো? দেখব লাঠি সাপ হয়নি, লাঠি লাঠিই আছে। আমার ধারণা আপনি দেখবেন লাঠিটা সাপ হয়ে গেছে। আপনার ব্রেইন সেরকম সিগন্যাল দেবে। আপনি তখন আপনার সঙ্গে অন্য কাউকে রাখবেন। সে কিন্তু লাঠি দেখবে, সাপ দেখবে না। তখন তার কথা বিশ্বাস করবেন। এই কাজগুলো আপনাকেই করতে হবে। আজকে উঠব? হ্যাঁ, আজ বিদায়। আর দয়া করে যার লাঠি তাকে ফেরত দিয়ে বাড়ি থেকে ঝামেলা বিদায় করুন। আচ্ছা, আপনার এখানে যখনই আসি তখনই একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করে, যাওয়ার সময় মনে থাকে না। আজ কি মনে আছে? আছে। তাহলে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না। তারপরেও জিজ্ঞেস করুন। প্রশ্ন চাপা দিয়ে ঘুরে বেড়ানো কোনো কাজের কথা না। স্বামী বিবেকানন্দের পাশের ছবিটা কার? রামকৃষ্ণ পরমহংসের। তাঁকে বলা হয় কলির অবতার। আমি ওনার পরম ভক্ত। ও আচ্ছা। উডেও কিন্তু স্কিজোফ্রেনিক ছিলেন। ভক্তরা বলতো প্রায় তার ভাব সমাধি হতো।
আসলে যেটা হতো তা হলো অ্যাপলেপটিক সিজার। ও আচ্ছা। রামকৃষ্ণ সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আমার কাছে একটা বই আছে, নাম রামকৃষ্ণ কথামালা। বইটা কি পড়বেন? দেব আপনাকে? না। রুস্তম দুলাভাইয়ের সঙ্গে রিকশায় করে ফিরছে। তাদের গাড়ি পেছন পেছন আসছে। গাড়িতে চললেই রুস্তমের দম বন্ধ হয়ে আসে বলে এই ব্যবস্থা। রুস্তম বলল, দুলাভাই, এবারের মায়ের মৃত্যু দিবসে আপনি কি ফকির খাইয়েছিলেন? অবশ্যই, 5 জন ফকির খাইয়েছি। এতিমখানায় একবেলা খাবার দিয়েছি, শুধু মিলাদ পড়ানো হয় নাই। কেন বলো তো? বুবুর ধারণা আপনি এবার কিছু করেননি। তার এরকম ধারণা হলো কেন? বুবু ভেবেছে আপনি এসব করতেন শুধু বুবুকে খুশি করার জন্য। খুবই ভুল ধারণা। আমার শাশুড়ি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। মানুষ হিসেবে তিনি ছিলেন ফেরেশতা পর্যায়ে অতি পুণ্যবতী রমণী। তোমার এবং তোমার বোনের মধ্যে সদ্গুণ যা আছে তা সবই তোমরা পেয়েছ ওনার কাছ থেকে। বুবুর সঙ্গে কি আপনার কথা হয়েছে? না। বুবু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবে জাহাজে করে। জাহাজে ক্যাসিনো আছে, জুয়া খেলতে খেলতে যাবে। জুয়া খেলবে? হুম। গুড। জুয়া খেলুক, মদ খেয়ে মাতাল হয়ে জাহাজের ডেকে উল্লঙ্ঘ নৃত্য করুক, আমার কিছুই যায় আসে না। ওর কথা বাদ থাক। ডাক্তার কি বললেন? বললেন তিনি আমার অন্ধ উইপুকা কবিতাটা খুব পছন্দ করেছেন। আর কিছু বলেননি? সাপ নিয়ে কিছু কথা বলেছেন। সাপের কথা এলো কেন? রুস্তম জবাব দিল না। সবসময় তার কথা বলতে ভালো লাগে না। আমিন বললেন, আমি সিগারেট ধরালে কি তোমার সমস্যা হবে? রুস্তম বলল, আপনি তো সিগারেট খেতেন না। এখন খাওয়া শুরু করেছি। সারাদিনে 1.5 প্যাকেট লাগে। টেনশন কমানোর জন্য খাচ্ছি। টেনশন কি কমেছে? না, তারপরও চেষ্টা। যে ফ্ল্যাটে আছি সেটাও ছেড়ে দিতে হবে। কেন? ফ্ল্যাটটা তোমার বুবুর নামে কেনা। সে যে এই কাণ্ড করবে জীবনেও ভাবি নাই। বুবুর তেমন দোষ নাই, আপনার গায়ে ঘামের গন্ধ। আর ওই হারামজাদার গা দিয়ে কি গোলাপের গন্ধ বেরোচ্ছে? রুস্তম জবাব দিল না। আমিন সিগারেট ধরানোর চেষ্টা করতে করতে বললেন, ফ্ল্যাট ছেড়ে দিলে থাকার জায়গা থাকে না। তোমার বাড়িতে উঠব। জি আচ্ছা, কবে আসবেন? কাল পরশুর মধ্যে চলে আসব। তোমার একটা বিষয়ে সাহায্যও দরকার। কিভাবে সামিনাকে জন্মের শিক্ষা দেওয়া যায়, বাকি জীবন যাতে তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলে। অনেকগুলো প্ল্যান মাথায় এসেছে। প্রথম প্ল্যান, আফতাবকে জন্মের মতো আউট করা। গোলাপের ফ্যাক্টরি শেষ। হা হা হা। রুস্তম বলল, গোলাম মাওলা আঙ্কেলের সঙ্গে আমি কথা বলে রেখেছি। ওনার আবার আসার কথা, তখন মনে করিয়ে দেব। অনেক চেষ্টাতেও সিগারেট ধরল না। রিকশা চলছে, বাতাসও আছে। আনারে হাতে ম্যাচ ধরানো কঠিন। রুস্তম, জি দুলাভাই? আফতাব হারামজাদার জন্য আমি একটা মাস্টার প্ল্যান করেছি। শুনলে তুমি চমকে উঠবে। রিকশায় বলা যাবে না। কাল পরশুর মধ্যে তোমাদের বাড়িতে চলে আসব, তখন বলবো। জি আচ্ছা। দক্ষিণমুখী একটা ঘর আমার জন্য ঠিক করে রেখো। মার ঘরে ঘুমাবেন? ঘরটা তালাবদ্ধ আছে, দক্ষিণমুখী। আমার কোনো অসুবিধা নাই। একজন মানুষ ওই ঘরে মারা গেছে, তাতে কি হয়েছে? মানুষের জন্মমৃত্যু থাকবেই। আমিন সিগারেট ধরানোর চেষ্টা অব্যাহত রাখলেন। রাত 8টা বাজে। রুস্তম তার ঘরে ঢুকে ডাকল, ময়ূরী। মুনিয়া ঝড়ের গতিতে উপস্থিত হল। রুস্তম বলল, আমি তোমার সামনে ছোট একটা পরীক্ষা করব। ডাক্তার সাহেব এই পরীক্ষা করতে বলেছেন। কি পরীক্ষা? কাবার্ড খুলে আমি সাপটা বের করব। তুমিও দেখবে এবং বলবে কি দেখেছ। রুস্তম কাবার্ড খুলেই লাফ দিয়ে সরে গেল। হলুদ রঙের একটা সাপ মেঝেতে পড়ে ফনা তুলেছে। রুস্তম ভীত গলায় বলল, সাপটাকে দেখতে পাচ্ছ? জি। কি সর্বনাশ! বলেই মুনিয়া লাফ দিয়ে সরল। সাপ যে ফনা তুলেছে দেখেছ? জি। সাপের মাথা কোনটা, লেজ কোনটা? মুনিয়া ইতস্তত করে বলল, এইটা মাথা। রুস্তম বলল, তুমি সাপ দেখছ না, লাঠি দেখছ। সাপ বললে আমি খুশি হব ভেবে বলেছ সাপ। তুমি লাঠি দেখছ না? জি। লাঠিটা তুলে তোমার ঘরে নিয়ে রাখো। আমার ডাক্তার বলেছে লাঠি সঙ্গে না রাখতে। গোলামওয়ালা আঙ্কেল এলে তাকে লাঠিটা ফেরত দিতে হবে। আজ রাতে কি আপনার ঘরে ঘুমাবো না? না, এখন তো আর আমার ভয় করছে না। সাপ নিয়ে তুমি চলেই যাচ্ছ। রাত বিরাতের কথা, অন্য কিছু দেখেও তো ভয় পেতে পারেন। আমি ঝিম ধরে শুয়ে থাকব। ওই রাতের মতো কটকট করে কথা বলবো না। কোনো প্রয়োজন নেই। আজ শিকড়েছি অনেক রাত পর্যন্ত লেখালেখি করব। ভালো কথা, তোমাকে জিজ্ঞেস করতে ভুলে যাই।
তোমাকে এই বাড়িতে কে এনেছে? আপনি এনেছেন? আমি এনেছি? জি। আমি তোমাকে কোথায় পাবো যে এই বাড়িতে নিয়ে আসব? স্যার, রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি না, প্রশ্ন করছি। আপনার একবার শরীর খুব বেশি খারাপ করল, আপনি কাউকেই চিনতে পারেন না। তখন আপনি কিছুদিন আরোগ্য ক্লিনিকে ছিলেন। রুস্তম বলল, এটা মনে আছে। আমি ওই ক্লিনিকে অ্যাসিস্ট্যান্ট নার্স। অ্যাসিস্ট্যান্ট নার্স কী জিনিস? নার্সরা তো অনেক কিছু জানে, আমি কিছু জানি না। বিছানার চাদর বদলে দেই, রোগীদের গা স্পঞ্জ করি। আমি আপনাকে বলেছিলাম এখানে কাজ করতে আমার ভালো লাগে না, আপনি আমাকে একটা চাকরি জোগাড় করে দিন। আপনি বলেছিলেন আচ্ছা। তারপর আমি নিজে নিজে চলে এসেছি। কাঁদলে কেন? আপনি আমাকে চিনতে পারেন নাই, এই জন্য কাঁদছি। উনি এখন যাও, আমি আমার উপন্যাসটা নিয়ে বসব। স্যার, আপনি আমাকে মুনিয়া ডাকবেন না। আরেকবার যদি মুনিয়া ডাকেন তাহলে বাড়ি ছেড়ে চলে যাব, চলন্ত ট্রাকের সামনে লাফ দিয়ে পড়ব। তোমার নাম মুনিয়া, তোমাকে মুনিয়া ডাকতে পারবো না। অন্য সবাই মুনিয়া ডাকবে, আপনি ডাকবেন ময়ূরী। আচ্ছা ময়ূরী, তুমি এখন যাও। এখন কেন কাঁদছ? আপনি কঠিন গলায় যাও বলছেন, এই জন্য কাঁদছি। প্লিজ এখন যাও। চা কফি কিছু এনে দেব স্যার? না। এক বসাতে উপন্যাস অনেক দূর লেখা হয়ে গেল। রুস্তম রাত 1টার কিছু পরে ঘুমোতে এসে দেখে মুনিয়া মেঝেতে বিছানা করে শুয়ে আছে। সে বলেছিল ঘুমানোর সময় তার কাপড় ঠিক থাকে না, এজন্য ছোটবেলায় সে মায়ের অনেক বকা খেয়েছে। রুস্তম দেখল ঘটনা সত্যি। আসলেই মুনিয়ার গায়ের কাপড় ঠিক নেই। এই অবস্থায় কত সুন্দর যে লাগছে মেয়েটাকে। রুস্তম সাবধানে বিছানায় এসে সুইচ বন্ধ করল। মেয়েটার যে অবস্থা, বাতি নেভানো থাকাই ভালো। স্যার, আপনি ঘুমিয়ে পড়েছেন? না, এইমাত্র শুয়েছি। তুমি জেগে আছো নাকি? না স্যার, আমি গভীর ঘুমিয়েছিলাম। খুট করে বাতি নেভালেন, সেই শব্দে ঘুম ভেঙেছে। আচ্ছা, ঘুমাও। কিছুক্ষণ জেগে থাকি স্যার, এই ধরুন 5 মিনিট। 5 মিনিট আপনার সঙ্গে গল্প করি। আচ্ছা। আমার মা আমার বিয়ে ঠিক করেছেন। ছেলে ইন্টারমিডিয়েট পাস। তাদের কমলকান্দা বিশাল ফার্মেসি আছে। ফার্মেসির নাম দি নিউ মদিনা ফার্মেসি। ভালো তো। ছেলেরা 2 ভাই, বড় ভাই দুবাইয়ে চাকরি করেন। বিয়ে কবে হচ্ছে? বিয়ে কিভাবে হবে? আমি আরেকজনকে বিয়ে করে ফেলেছি না। কাকে বিয়ে করেছ? আমার আর্ট টিচারকে। উনাকে আমি বিয়ে করব কোন দুঃখে? উনাকে বিয়ে করলে সারা জীবন আমাকে ন্যাংটো করে চেয়ারে বসিয়ে রেখে ছবি আঁকবেন। স্বামীর সামনে উদাম হওয়া যায়, যার তার সামনে যায় না। ঠিক বলেছি না স্যার? মজার ব্যাপার কি জানেন স্যার? আমি যাকে বিয়ে করেছি তিনি নিজেও সেটা জানেন না। সেটা কি করে সম্ভব? কাজী ছাড়া বিয়ে বলেই সম্ভব। নতুন ধরনের বিয়ে। এই বিয়েতে কনেকে বরের চোখের দিকে তাকিয়ে মনে মনে 3বার বলতে হয়, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। এতেই বিয়ে হয়ে যায়। এরকম বিয়ের কথা জানতাম না তো। আপনার জানার কথাও না। এই ধরনের বিয়ে আমি আবিষ্কার করেছি। তোমার আবিষ্কার? জি। একজনকে খুব বিয়ে করার ইচ্ছা ছিল, উনাকে বলতে পারছিলাম না, তখন বুদ্ধি বের করে এইভাবে বিয়ে করে ফেলেছি। ভালো করেছি না স্যার? বুঝতে পারছি না, যাকে বিয়ে করলে সে জানতেও পারল না, এটা কেমন কথা? আমি জানলাম, আমি মনে শান্তি পেলাম। একজনের মনে শান্তিও তো কম না। স্যার, আপনি কি জানতে চান আমি কাকে বিয়ে করেছি? তোমার গোপন বিষয় আমি জানতে চাচ্ছি না, তারপরেও বলতে চাইলে বলো। স্যার, আমি আপনাকে একটা শিল্লুক দিব, যদি ভাঙাতে পারেন আপনাকে বলবো আমি কাকে বিয়ে করেছি। শিল্লুকটা হলো, আমি থাকি জলে আর তুমি থাকো স্থলে, আমাদের দেখা হবে মরণের কালে। শিল্লুকের বিষয়টা ভাবতে ভাবতে রুস্তম গভীর ঘুমে তলিয়ে গেল। আজ সে ঘুমের ওষুধ খেতে ভুলে গেছে। তারপরও তার গাঢ় ঘুম হল। ঘুমের মধ্যেই স্বপ্নে দেখল সে ট্রেনে করে কোথায় যেন যাচ্ছে। ট্রেনের গতি ক্রমেই বাড়ছে। একসময় ট্রেন লাইন ছেড়ে আকাশে উঠে গেল। ঘুমের মধ্যেই তার মনে হল এই স্বপ্নটা লিখে ফেলতে হবে, কারণ তার ডাক্তার বলে দিয়েছেন অদ্ভুত কোনো স্বপ্ন দেখলেই লিখে ফেলতে হবে। ডাক্তারের নাম রেনুবালা দে। তার চেম্বারে 2 জনের ছবি আছে। একজনের নাম স্বামী বিবেকানন্দ, অন্যজনের নাম সে জানে, কিন্তু এখন মনে পড়ছে না। উনি একজন মানসিক রোগী। ওনার নামের শেষে আছে কৃষ্ণ। শুরুটা তাহলে কি? রাধা। ওনার নাম কি রাধাকৃষ্ণ? রুস্তমের ঘুম পুরোপুরি ভেঙে গেছে। সে খাটে বসে আছে। বাথরুমের দরজা সামান্য খোলা, সেখান থেকে আলো আসছে। মনে হচ্ছে বাথরুমে কেউ হাঁটাহাঁটি করছে। শুধু যে হাঁটাহাঁটি করছে তা না,
বিড়বিড় করে কি যেন বলছে। রুস্তম কথা শোনার জন্য কান পাতল। একটা বাক্যই সে বারবার বলছে, যারা কথা দিয়ে তোমার কথা বলে। এই বাক্য আগে কোথাও রুস্তম শুনেছে, কিন্তু এখন মনে করতে পারছে না। রুস্তম বলল, বাথরুমে কে? আমি। আমিটাকে? ভাইবি। এখানে কি? টয়লেট করতে এসেছি। রুস্তম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুরোটাই বিভ্রম। ডাক্তার রিনুবালাকে নতুন বিভ্রমের কথাটা বলতে হবে। রুস্তমের মায়ের তালাবদ্ধ ঘর অনেকদিন পর খোলা হয়েছে। ঝাড়পোছ করা হচ্ছে। ঘরের দরজা জানলা সবই বন্ধ ছিল। তারপরও এত ধুলা জমল কিভাবে কে বলবে। বদ্ধ ঘরে বাসি খাবারের গন্ধ পাওয়া যায়। এই ঘরে ন্যাপথলিনের কড়া গন্ধ। এই গন্ধ আসছে বন্ধ আলমারি থেকে। রুস্তমের মা আসমা কাপড়ে প্রচুর ন্যাপথলিন দিয়ে রাখতে ভালোবাসতেন। এই গন্ধের প্রতি তার দুর্বলতাও ছিল। প্রায় দেখা যেত হাত ভর্তি ন্যাপথলিন নিয়ে আসমা বসে আছেন, মাঝে মাঝে শুকছেন। ঘর পরিষ্কার করা হচ্ছে আমিনের উপস্থিতিতে। এই কাজের জন্যে তিনি তার নিজের লোক নিয়ে এসেছেন। নাকে রুমাল চেপে আমিন বসে আছেন। একে একে নির্দেশ জারি হচ্ছে। নাক মুখ রুমালে বন্ধ বলে তার নির্দেশ কেউ পরিষ্কার বুঝতে পারছে না। পুরো ঘর সিলিং শুদ্ধ পরিষ্কার করবে, তারপর ভিক্সল দিয়ে মেঝে মুছবে। ফাইনাল স্টেজে স্যাভলন মেশানো পানি ব্যবহার করবে। কাবদা খাটটাও সরাও, আমি সিঙ্গেল খাট রাখব। আলমারি, ড্রেসিং টেবিল সব ক্লিয়ার। ঘরের মধ্যে খোলামেলা ভাব আমার পছন্দ। এই সিলিং ফ্যান থাকবে না, নতুন সিলিং ফ্যান বসবে। মিস্ত্রি খবর দিয়েছি, মিস্ত্রি এসে এসি লাগাবে। সন্ধ্যার মধ্যে কাজ কমপ্লিট হতে হবে। 7টায় আমি এই ঘরে উঠব। 2 রাকাত নফল নামাজ পড়ে দাখিল হব। যা বলেছি অল ক্লিয়ার? কেউ জবাব দিল না। সবাই নিজের মতো কাজ করছে। রুস্তম এসে বলল, দুলাভাই, আপনি ধুলাবালির মধ্যে বসে আছেন কেন? আমিন বললেন, কাজ দেখছি। কাজ দেখতে আমার ভালো লাগে। চা কফি কিছু খাবেন? ফার্স্ট ফেজ ক্লিনিংয়ের পর চা খাবো। ধুলা একটু কমুক। তোমার বাড়িতে নানান অপরিচিত লোকজন দেখছি। এরা কারা? ঠিক জানি না এরা কারা। একজনকে দেখলাম হাফ নেংটো হয়ে বারান্দায় বসা। একে? ওনার নাম চণ্ডীবাবু। উনি কে জানি না। অদ্ভুত কথা শুনলাম। তোমার বাড়িতে বাস করে আর তুমি জানো না একে? মুনিয়া মেয়েটাকে দেখলাম গুড়গুড় করছে। সে এখানে কেন? মুনিয়াকে চেনেন? ফাজিল মেয়ে, চিনব না কেন? আরোগ্য ক্লিনিকের ঝি। তোমার কেবিনে সর্বক্ষণ উকিঝুঁকি দিত। শেষ পর্যন্ত ক্লিনিকের এমডির কাছে কমপ্লেন করতে হলো। ঝি এখানে কি চায়? ঝি না দুলাভাই, নার্সের অ্যাসিস্ট্যান্ট। আমি তাকে নিয়ে এসেছি। কেন? জানি না কেন। ওই সময়ের ঘটনা আমার পরিষ্কার মনে নেই। ঝাঁটাপেটা করে ঝি বিদায় করো। তোমার অস্বস্তি লাগলে বিদায়ের কাজ আমি করব। হাতে 2000 টাকা ধরিয়ে রিকশায় উঠে দিতে হবে। জি আচ্ছা। একে বলে ফুড ফরওয়ার্ড। তোমার এখানে থাকবো, খাবো, বিনিময়ে কিছু কাজ করে দেব না? নিচে আরেকজনের সঙ্গে দেখা হলো। 100% ইংলিশ সাহেব, গলায় টাই, চকচকে জুতা। আমি বললাম, নাম কি? নাম বলল ইমন আহমেদ। আমি বললাম, আপনি কি করেন? সে বলল, চাকরির সন্ধানে আছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। আমি বললাম, চাকরির সন্ধানে আছো, ভালো কথা, এখানে কেন? সে বলল, স্যার আমাকে এ বাড়িতে থেকে চাকরি খুঁজতে বলেছেন, চাকরি পেলে চলে যাব। রুস্তম, তুমি কি তাই বলেছ? বলতে পারি। মনে হয় আমার অসুখের সময় ঘটনা ঘটেছে। অসুখের সময়ের অনেক কথা আমার মনে নেই। আমিন বললেন, 7 দিন সময়। 7 দিনের মাথায় তাকে চলে যেতে হবে। আমি ব্যবস্থা করব। তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু দেখবে। তুমি অবজারভার। আবর্জনা পরিষ্কারের দায়িত্ব আমার। আমি মর্জিনা। মর্জিনাকে? আলিবাবা 40 চোরের মর্জিনা। সে ঘর ঝাড় দিত আর কোমর দুলিয়ে গান করত, ছি ছি ঘর মে এত্তা জঞ্জাল। ও আচ্ছা। পাশের ঘরে একজনের সঙ্গে দেখা হলো। শুনলাম সে নাকি তোমার আর্ট টিচার। জি, হোসেন মিয়া, ব্রিলিয়ান্ট ছাত্র, রাষ্ট্রপতি গোল্ড মেডেল পাওয়া। তার ঘরে উকি দিয়ে দেখি ঘর অন্ধকার করে খাটে আধশোয়া হয়ে বসে আছে, হাতে কোকের গ্লাস। আমি বললাম, কি খাচ্ছেন? সে বলল, রাম খাচ্ছি। আমি বললাম, রাম জিনিসটা কি? সে বলল, এক ধরনের অ্যালকোহল, মোলাসিস বা চিটাগুড় থেকে তৈরি হয়, খেতে মিষ্টি। এমনভাবে বলল যেন দিনে দুপুরে মদ খাওয়া কোনো ব্যাপারই না। একেও বের করে দিতে হবে, তবে অন্যরা যেমন নর্মালি বের হবে সে সেভাবে বের হবে না। একে কানে ধরে বের করে দিতে হবে। কত বড় সাহস! দিনে দুপুরে রাম খায়, 2 দিন পর লক্ষণ খাবে, ভারত খাবে, সীতা খাবে। বদমাইশ। রুস্তম বলল, তার সঙ্গে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না দুলাভাই।
উনি আমার টিচার। টিচার মদ খাবে আর সেটা দেখে ছাত্র শিখবে, এটা আমি হতে দেব না। ঘটনা কাকতালীয় হলেও একই সময়ে আমিনের স্ত্রীও রাম খাচ্ছিল। রাম দিয়ে বানানো ককটেল। পানীয়ের রং হালকা সবুজ, গ্লাসের এক কোনায় লেবু। সে বসেছে রুলেট টেবিলে। তার পাশে বিরস মুখে আফতাব চৌধুরী বসা। রুলেটে সামিনার প্রচুর টাকা যাচ্ছে। টাকার যোগান দিতে হচ্ছে আফতাবকে। সামিনা কালো শাড়ির সঙ্গে রূপার গয়না পরেছে, তাকে ইন্দ্রাণীর মতো দেখাচ্ছে। অনেকেই তাকাচ্ছে সামিনার দিকে। আফতাব চৌধুরীকে দেখাচ্ছে মিয়ানো মুড়ির মতো। তার চোখে কালি পড়েছে। গতকাল থেকে দাঁতে যন্ত্রণা হচ্ছে, ওষুধে কাজ হচ্ছে না, বাম গাল ফুলে আছে। আফতাব বলল, আজকের মতো থাক। সামিনা বলল, লাস্ট একটা ডিল খেলব, 15 নাম্বার ধরব। 15 হলো আমার জন্ম তারিখ। জন্ম তারিখ সবার জন্য লাকি হয়। $200 দাও। $200 ধরবে? শেষদান বড় করে ধরাই তো উচিত। পুরো টাকাটাই হারবে। অসম্ভব। প্রথমত 15 আমার জন্ম তারিখ, এই সঙ্গে যুক্ত হয়েছে 6। 6 আমার আরেক লাকি নাম্বার। 6 কোথায় পেলে? 15, 12, 1 এবং 5 যোগ করলে হয় 6। একে বলে নিউমোরোলজি। $200 না, $600 দাও। 600? হ্যাঁ, 600। দেখো কি ঘটনা ঘটে। আমি জিতলে পাবো 36 গুণ, অর্থাৎ $19,200। বাংলাদেশি টাকায় 13 লাখ টাকারও বেশি। ডলার 70 টাকা ধরলে 13,44,000 টাকা। আফতাব নিতান্ত অনিচ্ছায় $600 দিল। সামিনার সঙ্গে সঙ্গেই টাকাটা হারল। আফতাব বিরস গলায় বলল, চলো ঘুমোতে যাই। সামিনা বলল, আমি আরেকটা ককটেল খাব। ককটেল শেষ না হওয়া পর্যন্ত রুলেট খেলব। আমি কিন্তু তোমাকে আর টাকা দেব না। তোমাকে দিতে হবে কেন? আমি আমার টাকায় খেলব। এইবার ধরব 10 নাম্বারে। তোমার বন্ধু আমিনের জন্মদিন হল 10। আমি বড় দান ধরব। বড় দানটা কত? একসঙ্গে $1,000। তোমার নেশা হয়ে গেছে। তা হয়েছে, মদ খেয়ে অভ্যাস নেই, প্রথম খাচ্ছি। সামিনা পকেট থেকে ক্রেডিট কার্ড বের করল। আফতাব অবাক হয়ে দেখল বল 10-এর ঘরে। সামিনা খুব সহজ ভঙ্গিতে বাংলাদেশি টাকায় 25 লাখ টাকার কিছু বেশি নিয়ে উঠে দাঁড়াল। আফতাবকে বলল, চলো ডেকের খোলা হয় বসি, লাস্ট ককটেল ডেকে বসে খাব। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।